বাংলাদেশে প্রতিদিন ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ ঘটনা ও নানা তথ্য নিয়ে আলোচনা এবং বিশ্লেষণে টিবিএন 24 নিউজ নেটওয়ার্কের নিয়মিত আয়োজন আলোচনায় বাংলাদেশ অনুষ্ঠানে দর্শক আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি আশফাক আহমেদ। আজকের অনুষ্ঠানে অতিথি হিসেবে আমাদের সাথে যুক্ত আছেন সাইফুল হক, সাধারণ সম্পাদক, বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টি। আপনাকে স্বাগত জানাচ্ছি আলোচনায় বাংলাদেশ অনুষ্ঠানে। আপনার সাথে আলোচনা শুরু করার আগে আমি কয়েকটি তথ্য একটু তুলে ধরতে চাই এবং এরপরই এই বিষয়গুলো নিয়ে মূলত আপনার সাথে আলোচনা করব আজকে। আমি প্রথমে যে তথ্যটি তুলে ধরতে চাই তা হচ্ছে বছরের মাঝে না শেষে কোন সময়ে নির্বাচন হবে এটা সরকার ও দেশের রাজনৈতিক দলগুলো সিদ্ধান্ত নেবে। আমরা সময়সীমা নিয়ে কিছু বলতে চাই না। আমরা নির্বাচনে শুধু কারিগরি ও প্রযুক্তিগত সহযোগিতা দিতে চাই। জাতিসংঘ কারিগরি সহ সব ধরনের সহযোগিতা দিতে আগ্রহী। এটি মঙ্গলবার বাংলাদেশ স্থানীয় সময় পররাষ্ট্র সচিবের সঙ্গে সাক্ষাতের পর জাতিসংঘের আবাসিক প্রতিনিধি গোয়েন লুইস এই মন্তব্য করেছেন এবং তিনি আরও বলেছেন যে জাতীয় নির্বাচনে জাতিসংঘের সহায়তা চেয়েছে বাংলাদেশ। কিভাবে সহায়তা করা যায় তা খতিয়ে দেখতে ঢাকায় জাতিসংঘের অ্যাসেসমেন্ট টিম নির্বাচন কমিশন ছাড়াও বৈঠক করবেন সব রাজনৈতিক দলের সঙ্গে। এরপর যে তথ্যটি আমি একটু তুলে ধরি তা হচ্ছে যে চলতি বছরের জুলাই আগস্টের মধ্যেই জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠান সম্ভব বলে মনে করছে বিএনপি। এ ব্যাপারে উদ্যোগ নিতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছে দলটির সর্বোচ্চ নীতি নির্ধারণী পর্ষদ জাতীয় স্থায়ী কমিটি। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্থায়ী কমিটির এ মনোভাবের কথা তুলে ধরেছেন এবং তিনি বলেছেন যে আমরা বারবারই বলছি যে নির্বাচিত সরকারের কোনো বিকল্প নেই। এটা গণতন্ত্রের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। আমরা মনে করি এই বছরের মাঝামাঝি অর্থাৎ জুলাই আগস্টের মধ্যেই নির্বাচন সম্ভব। এ কারণে আমরা সরকার, নির্বাচন কমিশন ও রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানাচ্ছি দেশের বৃহত্তর স্বার্থে এই বছরের মাঝামাঝি সময়ের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের জন্য যাতে ব্যবস্থা নিতে পারি। এবং এদিকে আমরা যদি দেখি যে দ্রুত জাতীয় সংসদ নির্বাচনের তারিখ ঘোষণার জন্য অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী এবং তিনি প্রধান উপদেষ্টার উদ্দেশ্যে বলেছেন যে আপনি দ্রুত অবাধ সুষ্ঠু নির্বাচনের জন্য তারিখ ঘোষণা করুন, আপনি বলুন যে এত সময়ের মধ্যে নির্বাচন হবে। এরপরে যদি আমরা দেখি যে একই সংশ্লিষ্ট বিষয়ে বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক মোহাম্মদ সাইফুল হক বলেছেন যে বর্তমান সরকার আমাদের সরকার, তবে দেশ চালানোর ক্ষেত্রে সরকারের অভিজ্ঞতার ঘাটতি রয়েছে। আমলা নির্ভরশীল হয়ে দেশ পরিচালনা করছে, এর থেকে বেরিয়ে আসতে হবে। এবং সাইফুল হক বলেছেন যে এদিকে 5 মাস অতিক্রান্ত হলেও অন্তর্বর্তী সরকার রাজনৈতিক দল ও জনগণের নজিরবিহীন বিপুল সমর্থনকে উপযুক্তভাবে কাজে লাগাতে পারছে না। নিজেদের আসল কাজে প্রয়োজনীয় মনোযোগ না দিয়ে তাদের মধ্যে নানা দিকে ঝুঁকে পড়ার প্রবণতা দেখা যাচ্ছে। মনে হয় মাঝে মধ্যে তারা খেই হারিয়ে ফেলছেন, নন ইস্যুকে তারা বড় ইস্যু করে তুলছেন। এমত অবস্থায় দেশের সার্বিক পরিস্থিতিতে অন্তর্বর্তী সরকার ইচ্ছাকৃতভাবে কালক্ষেপণ করে ক্ষমতার টিকে থাকার চেষ্টা করলে ঝুঁকিতে পড়বে, এমনকি পথও হারাতে পারে। এ সময় আগামী ডিসেম্বরের মধ্যে নির্বাচন দিয়ে নির্বাচিত প্রতিনিধিদের কাছে ক্ষমতা হস্তান্তরের দাবি জানিয়ে তিনি আরও বলেছেন যে সংস্কারের নামে ইচ্ছা করে আপনাদের মেয়াদ বাড়াবেন না। এবং এর আগে আরেকটি অনুষ্ঠানে সাইফুল হক বলেছেন দেশে অর্থনৈতিক বৈষম্য প্রবল আকার ধারণ করলেও অন্তর্বর্তীকালীন সরকারের ভাবনায় তা নিয়ে বড় ভাবনা নেই। বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন করা হয়েছে, অথচ গত 5 মাসে সবচেয়ে গুরুত্বপূর্ণ উদ্বেগ হলো বৈষম্য নিয়ে কোনো আলোচনা নেই। এবং এরপর আমি আরও একটি তথ্যটি ছোট করে তুলে ধরি, তা হচ্ছে যে জুলাই গণঅভ্যুত্থানের ঘোষণাপত্র চূড়ান্ত করার লক্ষ্যে রাজনৈতিক দল এবং অন্যান্য অংশীজনদের সঙ্গে আগামী বৃহস্পতিবার একটি সর্বদলীয় বৈঠক করা হবে। সেদিনই স্পষ্ট হবে কবে ঘোষণাপত্রটি দেওয়া হবে। এটি মঙ্গলবার এক সংবাদ ব্রিফিংয়ে অন্তর্বর্তী সরকার উপদেষ্টা মাহফুজ আলম কথা জানিয়েছেন এবং প্রধান উপদেষ্টার প্রেস উইং এই ব্রিফিংয়ের আয়োজন করে। মাহফুজ আলম বলেছেন যে আশা করি আগামী পরশু বৃহস্পতিবার এই বৈঠকের ভেতর দিয়ে ঐক্যমত্যের ভিত্তিতে একটি দলিল প্রণীত হবে। সেদিনই স্পষ্ট হবে কবে ঘোষণাপত্রটি জারি করব এবং সরকার কিভাবে ঘোষণাপত্র জারি করার বিষয়ে ভূমিকা রাখবে। এবং সবশেষ ছোট করে আরেকটি তথ্য একটু তুলে ধরি, তা হচ্ছে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী তিনি জানিয়েছেন সীমান্তে এখন কোনো উত্তেজনা নেই, পরিস্থিতি স্বাভাবিক আছে। ভারত কাঁটাতারের বেড়াও নির্মাণ করছে না এখন। আগামী মাসে বিএসএফ ও বিজিবির উচ্চ পর্যায়ের বৈঠকে বিষয়টি মীমাংসা হবে। এবং এর সাথে যোগ করি যে এদিকে আমরা যদি দেখি যে বাংলাদেশে অবৈধভাবে অবস্থানরত বিদেশি নাগরিকদের 31 জানুয়ারির মধ্যে বৈধ কাগজপত্র সংগ্রহ করার নির্দেশ দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। 31 জানুয়ারির পর অবৈধ অবস্থানকারী বিদেশিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলেও সতর্ক করেছে মন্ত্রণালয়। এই ছিল কিছু তথ্য। আমি সাইফুল হক আপনার কাছে আসতে চাই শুরুতেই যে বিষয়টি নিয়ে।
আপনি যে কথা বলেছেন সেখান থেকেই আসলে আমি আসি। যেমনটা বলেছেন যে সংস্কারের নামে ইচ্ছা করে যাতে এই সরকার মেয়াদ না বাড়ায় এবং আগামী ডিসেম্বরের মধ্যে নির্বাচন দিয়ে নির্বাচিত প্রতিনিধিদের কাছে ক্ষমতা হস্তান্তরের কথা বলেছেন আপনি একটি আয়োজনে, এবং বলেছেন যে দেশের সার্বিক পরিস্থিতিতে অন্তর্বর্তী সরকার ইচ্ছাকৃতভাবে কালক্ষেপণ করে ক্ষমতায় টিকে থাকার চেষ্টা করলে ঝুঁকি পড়বে। আমি আপনার কাছে যে প্রশ্নটি রাখতে চাই সাইফুল হক, এমন কোনো লক্ষণ, ইঙ্গিত বা আভাস কি আপনি অথবা আপনারা পাচ্ছেন কিনা যে অন্তর্বর্তীকালীন সরকার অথবা সরকারের পক্ষ থেকে কেউ কেউ ইচ্ছাকৃতভাবে কালক্ষেপণ করে ক্ষমতায় টিকে থাকার চেষ্টা করছে, এমনটা কি মনে হচ্ছে কিনা সাইফুল হক? আপনাকে ধন্যবাদ। আপনার অনুষ্ঠানের দর্শক শ্রোতা, আমি তাদেরকেও শুভেচ্ছা জানাই। সরকার তো তারা সাধারণভাবে তারা একটা ঘোষণা দিয়েছেন আগামী জাতীয় নির্বাচনের ব্যাপারে। সরকারের দিক থেকে বলা হয়েছে 2025-এর ডিসেম্বরের মধ্যে তারা একটা সময় বলেছেন। আরেকটা বলেছেন যে বেশি সংস্কার যদি চাইলে 26-এর জুন পর্যন্ত এটাকে বর্ধিত করা যেতে পারে। কিন্তু এখনো পর্যন্ত রাজনৈতিক দলগুলোর দিক থেকে বা জনগণের দিক থেকে যে দাবিটা সরকারের পক্ষ থেকে সুনির্দিষ্ট করে যে পথ নকশা, যেটা নির্দিষ্টভাবে তারা কবে কখন এই জাতীয় নির্বাচনটা অনুষ্ঠান করতে চান, এ ব্যাপারে এখনো সুস্পষ্ট কোনো বক্তব্য, কোনো ঘোষণা আসেনি। আমরা দেখতে চেয়েছিলাম, বিশেষ করে নির্বাচন কমিশন গঠন হওয়ার পরে নির্বাচন কমিশন ইতিমধ্যে তারা খসড়া ভোটার তালিকা তারা প্রকাশ করেছেন। 20 জানুয়ারি থেকে বাড়ি বাড়ি যেয়ে তারা ভোটার তালিকার যাচাই বাছাই তারা করবেন। সুতরাং সরকারের দিক থেকে মনে করি যে স্পষ্ট করে নির্বাচন কমিশনকে বার্তাটা দেয়া দরকার ছিল যে এই বছর অর্থাৎ 2025-এর কবে কখন কিভাবে 16 বছর মানুষ যে জাতীয় নির্বাচনের জন্য প্রতীক্ষা করছে, সেরকম একটা অবাধ বিশ্বাসযোগ্য নির্বাচন হবে। আমরা এটা এখনো পর্যন্ত এগুলো আমরা কিন্তু সুনির্দিষ্ট কোনো জায়গাটা এখনো আমরা পাইনি। যদিও নির্বাচন কমিশন নির্দিষ্টভাবে তারা শিডিউলটা ডিক্লেয়ার করবেন, কিন্তু সরকারের দিক থেকে রাজনৈতিকভাবে নির্বাচন কমিশনকে এই ব্রিফিং, এই পরামর্শ বা এরকম একটা নির্দেশনা থাকা দরকার 25 সালে কবে কখন তারা এই নির্বাচনটা করবেন। আর আপনি বললেন সরকারি প্রবণতার দিক থেকে সরকারের ভেতরে যারা আছেন, সরকারের সাথে সংশ্লিষ্ট খুবই ঘনিষ্ঠভাবে যারা কাজ করছেন, তাদের নানা কথাবার্তায় তো ধরেন কিছু আশঙ্কার তো আছেই। এক অংশ বলার চেষ্টা করছেন যে সংস্কার সম্পন্ন করে তারপরে নির্বাচন। আবার কেউ বলবার চেষ্টা করছেন সমস্ত গণহত্যার বিচার সহ যারা অভিযুক্ত তাদের বিচার সম্পন্ন করে তারপরে নির্বাচন। দুটো প্রশ্নই, প্রথমত সমস্ত সংস্কার তো সরকারের দায়িত্বের মধ্যে পড়ে না, এক। আর দুই হচ্ছে যে সংস্কার সম্পন্ন করতে 6 মাস, 1 বছর, 2 বছর, 5 বছর বা বেশি সময় লাগতে পারে। তো এটা হলো একটা প্রশ্ন। দ্বিতীয়ত হলো বিচার। বিচারও একই বিষয়। বিচারটা আপনি 6 মাসে বা 1 বছরে বিচারটাকে একটা পর্যায়ে আনতে পারেন। তারপরে বিচারও আরো বেশ একটা লম্বা সময়ের জন্য বিচার হতে অব্যাহত থাকবে। কারণ এই দুটো প্রশ্ন, অন্তর্বর্তী সরকার কি করতে পারে? তারা সংস্কারের ব্যাপারে তারা একটা ভিত্তি জায়গাটা তারা তৈরি করতে পারেন। যেসব ব্যাপারে রাজনৈতিক দল বংশীজনদের মধ্যে বোঝাপড়া আছে, এসব ব্যাপারে আমরা সিদ্ধান্ত গ্রহণ করতে পারি। সংবিধান সংশোধন থেকে শুরু করে গুরুত্বপূর্ণ মধ্যমেয়াদী বা দীর্ঘমেয়াদী যে পরিবর্তন বা রূপান্তর বা সংস্কার যাই বলি না কেন, সেগুলোর ব্যাপারে একটা আলাপ আলোচনা করে তারা একটা মতৈক্যের জায়গাটা তৈরি করতে পারেন, যেটা পরবর্তী পার্লামেন্ট বা নির্বাচিত জনপ্রতিনিধিরা, নির্বাচিত সরকার এ ব্যাপারে উদ্যোগটা গ্রহণ করবেন। এখন এই সমস্ত প্রবণতা, এই সমস্ত কথা বা অতিকথন দেখে মনে হয় যে সরকারের দিক থেকে, সরকারের মধ্যেও আমরা দেখছি যে প্রফেসর ইউনূসের নেতৃত্বে একটা সরকার, আবার মানুষের ধারণা যে আমলারা তারাও আরেক ধরনের প্রায় প্যারালেল আর একটা সরকার তারাও নাকি পরিচালনা করছেন। এবং আবার ছাত্র তরুণ যারা সরকারের ভেতরে বাইরে যারা ঘনিষ্ঠভাবে সরকারের সঙ্গে কাজ করছেন, তারাও তাদের নানা এজেন্ডা নিয়ে তারা হাজির হয়েছেন। সেদিক থেকে মনে হচ্ছে যে সরকার খানিকটা দিশেহারা অবস্থার মধ্যে আছেন।
সরকার খানিকটা বিভ্রান্তির মধ্যেও আছেন। সরকারের মধ্যকার সমন্বয় নিয়েও কিছুটা প্রশ্ন দেখা দিয়েছে। তো এইসব ব্যাপারগুলো দেখে সেজন্য আমি আমাদের উদ্বেগের জায়গাটা যেটা বলেছি, যে ইতিমধ্যে 5 মাসের আমাদের যে ট্র্যাক রেকর্ড, যেটা সরকারি সততা আন্তরিকতা নিয়ে আমাদের কোনো প্রশ্ন নেই, যেটা আমি আজকেও বলেছি। তাদের অভিজ্ঞতা, দক্ষতা, দূরদর্শিতা নিয়ে নিশ্চয়ই প্রশ্ন আছে, আলোচনা আছে, সমালোচনা আছে। আর একটা অনির্বাচিত সরকার যদি অনির্দিষ্টকালের জন্য ক্ষমতায় থাকে, এটা সরকারের জন্য এটা বিপজ্জনক, আবার দেশের জন্য কিন্তু এটা একটা বহুমুখী এটা কিন্তু বিপদ ডেকে নিয়ে আসতে পারে। আর বিশেষ করে পরাজিত স্বৈরতান্ত্রিক শক্তি যে কোনোভাবে যারা ফিরে আসার একটা চেষ্টা যাদের যেখানে আছে, এরকম একটা সরকার যদি অনিশ্চিত সময়ের জন্য থাকে, তাহলে কিন্তু সেটা নানা দিক থেকে এরকম একটা উদ্বেগ, আতঙ্ক বা দুশ্চিন্তার বিষয়টা থাকে। সেজন্য আমরা বলেছি যে 16 বছর মানুষ যে নির্বাচনের জন্য অপেক্ষা করছিল, সরকারের উচিত হবে এটাকে কাল বিলম্ব না করে নির্বাচন কমিশনকে নির্দেশনা দেওয়ার ভেতর দিয়ে তারা যদি নির্বাচন কমিশন তারা এটাকে ধরুন, আমি মনে করি 6 মাসের মধ্যে একটা নির্বাচন করা সম্ভব। আবার আপনি যদি বোঝা যায় রাজনৈতিক দলগুলোর সাথে সরকার বা নির্বাচন কমিশনের একটা একটা ঘনিষ্ঠ একটা এনগেজমেন্ট আছে, একটা জীবন্ত যোগাযোগ আছে, তাহলে 1-2 মাস 3 মাস নিয়ে কেউ প্রশ্ন তুলবে না। কিন্তু যদি বোঝা যায় যে আপনি অপ্রয়োজনীয় সময়টা আপনি গ্রহণ করছেন, ক্ষমতাকে আপনি প্রলম্বিত করবার চেষ্টা করছেন, আমি তার ইঙ্গিতগুলো বললাম। আর বিশেষ করে ধরুন সরকারের বাতাবরণে থাকা বা ছত্রছায়ায় থাকা নানা অংশ তাদের যে বক্তৃতা বিবৃতি, তারা যে সুপারলেটিভ ডিগ্রিতে তারা যে বক্তৃতা করছেন, আহ তারা অনেকটা ধমকের সুরে, কিছুটা হুমকির সুরে যেসব কথাবার্তাগুলো আসছে, এটা কিন্তু রাজনৈতিক দল না, এটা সাধারণ জনগণকে, নাগরিকদেরকে এটা উদ্বিগ্ন করছে, এটা কিন্তু উৎকণ্ঠার মধ্যে কিন্তু নিয়ে আসছে। আমরা কি, যারা নির্বাচনের কথাটা বলছেন এবছরের মধ্যে, নির্বাচনের ব্যাপারে তারা কি তাড়াহুড়ো, তারা কি করছেন? 16 বছর ধরে মানুষ এই নির্বাচনের জন্য মানুষ অপেক্ষা করছে। আগের তত্ত্বাবধায়ক সরকার 3 মাসের মধ্যেই তারা যদি একটা গ্রহণযোগ্য নির্বাচন যদি করে বেরিয়ে যেতে পারেন, এই সরকার কেন 1 বছরের মাথায় যে তারা সবাইকে আস্থার মধ্যে নিয়ে প্রয়োজনীয় সংস্কার করে তারা কেন নির্বাচনটা তারা শেষ করতে পারবেন না? জি সাইফুল হক, এখন আমি যদি মাঝখানে আপনাকে জি একটি প্রশ্ন রাখি জি নির্বাচন জি সংশ্লিষ্ট জি বিষয়েই, যে যেমন আপনারা বলছেন যে ডিসেম্বরের মধ্যে একটি নির্বাচন হতে পারে, বিএনপি বলছে, মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন জুলাই আগস্টের মধ্যে এটি নির্বাচন অনুষ্ঠিত করা সম্ভব। এদিকে আমরা দেখছি যে জাতীয় নাগরিক কমিটি তারা বলছে যে স্থানীয় সরকার নির্বাচনের প্রক্রিয়া শুরু করার মতো পরিস্থিতি আছে, তারা আসলে স্থানীয় সরকার নির্বাচনের উপরে জোর দিচ্ছে অথবা আগে করার ব্যাপারে আগ্রহ প্রকাশ করছে। এখন যে বিষয়টি হচ্ছে যে আপনি কি মনে করেন জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন এটি কি হওয়া উচিত কিনা, অথবা হলে ভালো হবে কিনা, এই বিষয়ে আপনার মতামত কি? প্রথমত, জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচনের প্রশ্নটাই অবান্তর। এ পর্যন্ত এ ধরনের যতগুলো সরকার আমরা গঠন করেছি, কোন সরকার স্থানীয় পরিষদ সরকারের নির্বাচন কেউ এটা করেনি। এটা মূলত জাতীয় নির্বাচনটা হচ্ছে অন্তর্বর্তীকালীন বলি তত্ত্বাবধায়ক সরকার, তাদের প্রধান দায়িত্ব। যেটা বললাম, এই সরকারের গুরুত্বপূর্ণ ম্যান্ডেট হচ্ছে একটা অবাধ নিরপেক্ষ বিশ্বাস করা। সেই নির্বাচনটাই হচ্ছে জনগণের দিক থেকে চাওয়া, রাজনৈতিক দলের দিক থেকে চাওয়া। কারণ এই একটা একটা গ্রহণযোগ্য নির্বাচন না হবার জন্যই তো দেশে এরকম একটা ফ্যাসিস্ট রেজিমকে আমাদের মোকাবেলা করতে হয়েছে, এবং এরকম করুণভাবে তাদেরকে বিদায় তাদেরকে আর তারপরে আমাদেরকে দিতে হয়েছে 2000 শহীদের রক্তের উপরে আমাদেরকে দাঁড়িয়ে। সুতরাং রাজনৈতিক দলগুলো কোনো তাড়াহুড়ো করছে না, বরঞ্চ বলতে পারেন যে ইতিমধ্যেই মানে সরকারের যদি সদিচ্ছা থাকে, আগামী 5 থেকে 6 মাসের মধ্যেও একটা খুব গ্রহণযোগ্য ভালো নির্বাচন করা সম্ভব। আমি বহু আগে বলেছি, সরকার এবং নির্বাচন কমিশনের কাজের যদি ডাবল ইঞ্জিনের গতি থাকে, তাদের যদি পলিটিক্যাল উইল যদি কাজ করে, গোটা প্রশাসন, নির্বাচন কমিশন, সংশ্লিষ্ট সবাইকে যুক্ত করে এটা করাটা সম্ভব। আর আরেকটা, সুতরাং আমরা কোনো
আমরা কোনো তাড়াহুড়ো করছি না। আরেকটা খেয়াল করবেন, এই যে এখন সরকার যে ভালোভাবে দেশ চালাতে পারছে না, কারণটা কি? কারণ তাদের হয়তো একটা আমাদের সমর্থনের সরকার আছেন, কিন্তু স্টেট তো একটা পলিটিক্যাল ইনস্টিটিউশন। তাহলে রাষ্ট্র চালাতে গেলে তার একটা পলিটিক্যাল ম্যান্ডেট লাগে, তার একটা তার নির্দিষ্ট কনস্টিটিউয়েন্সি লাগে, পলিটিক্যাল অথরিটি লাগে। সরকার হয়তো এক ধরনের মোরাল অথরিটি আছে অভ্যুত্থানের কারণের জন্য, কিন্তু একটা স্টেটকে ইফেক্টিভলি ফাংশন করানোর জন্য তার যে পলিটিক্যাল অথরিটি একেবারে ভিত্তিমূল থেকে উপরে পর্যন্ত, এই জায়গাটা তো সরকার তো পারছে না। বাস্তবে তো তারা তো জি জনাব কোনো না সাইফুল কোনো হক, ভাবে তারা কিন্তু জিম্মি হয়ে থাকছেন তারা। আমি একটু এই সেজন্য আমরা জায়গায় বলেছি জি নির্বাচনটাকে অনিশ্চিত সময়ের জন্য এটাকে দেওয়াটা কোনো বিবেচনাসম্মত কাজ হবে না। জি আমি একটু এই জায়গায় আপনার কাছে প্রশ্ন রাখতে চাই। আপনি যে কথাগুলো বলছিলেন সেই জায়গাতে আসলে আপনি যদি স্পেসিফিকলি যদি একটু বলতেন যে সরকারের কোন কোন কর্মকাণ্ডগুলো আসলে আপনার মনে হচ্ছে যে এই যে বিপুল জনসমর্থনের কথা বলছেন যে এগুলো তারা উপযুক্তভাবে কাজে লাগাতে পারছে না, এগুলো যদি একটু তুলে ধরতেন আপনার কাছে কি মনে হচ্ছে? এবং মাঝে মধ্যে তারা খেই হেরিয়ে ফেলছেন, তারা নন ইস্যুকে বড় করে বড় ইস্যু করে তুলছেন, কোন কোন বিষয়গুলো যদি আপনার জায়গা থেকে একটু যেমন বলতেন আপনি সাইফুল হক। ঠিক আছে, যেমন আপনি একটা বললেন, কোন দায়িত্বশীল কোন গুরুত্বপূর্ণ রাজনৈতিক দল কি কেউ এটা বলেছে যে স্থানীয় সরকারের নির্বাচন আগে হওয়া উচিত? এটা কেউ বলেনি। সরকারের দিক থেকে কথাটা বলা হয়েছে, এবং এটা এক ধরনের, আমি মনে করি এটা এক ধরনের দায়িত্বহীনতার পরিচয় দেওয়া হয়েছে। একটা নন ইস্যুকে এভাবে কিন্তু ইস্যু করা হয়েছে, এক। দু নম্বর হচ্ছে, কেউ বলেনি সংস্কার ছাড়া আমরা কেউ নির্বাচন চাই। আমরা সংস্কারও চাই, আমরা অবাধ নিরপেক্ষ নির্বাচনও চাই। কেউ এটা বলেনি যে বিচারের প্রক্রিয়া বন্ধ রেখে আমরা এখানে নির্বাচন করতে চাই। বিচারের প্রক্রিয়া ইতিমধ্যে আইসিটি ট্রাইব্যুনাল কাজ শুরু করেছে, সুতরাং গণহত্যার বিচারের কাজটা শুরু হয়েছে। সুতরাং এই সরকার কি বিচারকে সম্পন্ন করে যেতে পারবে? পারবে না। কারণ এটা হয়তো একটা লম্বা সময়, যদি ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডে যদি কোনো ফাঁকফোকর না রেখে যেই বিচার প্রশ্নবিদ্ধ হবে না, তাহলে এটার জন্য ধৈর্য লাগবে, সময় লাগবে, একেবারে পেশাদারি দক্ষতা লাগবে। কিন্তু এগুলা বলে তো আপনি আপনার সময়টাকে বৃদ্ধি করবার কোনো সুযোগ নেই। আর পলিটিক্যাল পার্টিগুলোর তো কমিটমেন্ট আছে, সংস্কারের প্রশ্নে কমিটমেন্ট আছে, বিচারের প্রশ্নে। এটা তো আমাদের একটা অভ্যুত্থানের একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব, একটা জাতীয় কর্তব্য। অপরাধ হয়েছে, তার বিচার হবে। মানুষ হত্যা হয়েছে, তার বিচার হবে। আরেকটা হচ্ছে যেটা বলতে চাই, আপনি বলছিলেন যে কোথায় কোথায়, এই যে ধরুন ভ্যাট এবং করের যে প্রশ্নটা আছে, 5 মাস হয়ে গেল, এখনো পর্যন্ত আপনি খেয়াল করবেন, আমরা দেখছি যে লক্ষ লক্ষ যারা ম্যাক্রো ইকোনমিক হয়তো কিছুটা স্টাবিলিটি এসছে কিছুটা, কিন্তু সামগ্রিকভাবে এখনো প্রায় 50,000 কোটি টাকার যে রাজস্ব ঘাটতি। আমি মনে করি আপনি শুধুমাত্র কয়েক লক্ষ লোককে করের আওতায় আনা গেলে এর একটা বিশাল সংখ্যক টাকা এখান থেকে কিন্তু আমার রাজস্ব সংগ্রহ করাটা সম্ভব ছিল। অপ্রদর্শিত যে অর্থ 16 বছর বা আগে থেকেই যারা সীমাহীন অর্থবিত্ত গড়ে তুলেছে, 2 নম্বরই করে, যারা চুরি করে, ডাকাতি করে, দুর্বৃত্তায়ন করে, ব্যাংকগুলোকে লোপাট করে, সুতরাং তাদের একজনকেও কিন্তু গত 5 মাসে আপনি দৃশ্যমান কোনো বিচারের আওতায় আনতে পারেননি। অবৈধ অনুপার্জিত অর্থ সম্পদ আপনি কিন্তু বাজেয়াপ্ত কিন্তু করতে পারেননি, বরঞ্চ নানাভাবে তাদেরকে আমরা দেখছি পুনর্বাসনের ব্যবস্থা করা হচ্ছে। তাহলে এই যে আপনি ভ্যাট এবং করের বোঝা, তার মানে কি এই সরকার, মানে আগেকার সরকার যেটা করত মানুষের, এখন এই এই সরকার আপনি খেয়াল করবেন যে মানুষ বাজারের আগুনে পড়ছে, 5 মাস হয়ে গেল। এখন এই সরকারের তো বাজার সিন্ডিকেটের সাথে কোনো সম্পর্ক থাকার কথা না, তাহলে কেন এদের বিরুদ্ধে আপনারা শক্তভাবে ব্যবস্থা গ্রহণ করতে পারবেন না? সুতরাং আমরা দেখছি যে আপনি আপনার উপযুক্ত কাজ, আপনি দৃঢ়তা নিয়ে আপনি কাজগুলো করতে না পেরে এখন কিছুটা ব্যর্থতার দায়ভারটা পরোক্ষভাবে এই ভ্যাট এবং ট্যাক্সের বর্ধিত কর আরোপ করে আপনি জনগণের উপরে আপনি চাপিয়ে দিচ্ছেন। সরকার ধরুন কিছু ভালো সিদ্ধান্ত নিয়েছিল, কিছু গুরুত্বপূর্ণ খাদ্য পণ্যের আমদানির শুল্ক সরকার কমিয়ে দিয়েছে বা প্রত্যাহার করে নিয়েছে, কিন্তু খুচরা বাজারে অধিকাংশ তার কিন্তু তেমন কোনো ইফেক্ট কিন্তু নেই। খুচরা পর্যায়ে এসে কিন্তু এখনো পর্যন্ত ভোক্তাদের অধিকাংশ পণ্যের ক্ষেত্রে বর্ধিত দামেই কিন্তু আমাদেরকে ক্রয় করতে হচ্ছে। সচিবালয়ের দিকে তাকিয়ে দেখলে বোঝা যায় সরকার কিভাবে চলছে। দেশে যে এক ধরনের একটা আধা নৈরাজ্যিক যে পরিস্থিতি, এখনো পর্যন্ত জানমালের নিরাপত্তা হেফাজত হয়নি।
চুরি, ডাকাতি, ছিনতাই এটা কিন্তু ক্রমান্বয়ে এগুলা কিন্তু বাড়ছে। তারপরে মানুষের মধ্যে উদ্বেগ, আতঙ্কের জায়গাটা কিন্তু বাড়ছে। আর দখল, জবরদখল এগুলো তো আছেই। সেজন্য আমি যেটা বলেছি, সরকারে কিন্তু আমরা তাদের সদিচ্ছা নিয়ে আমার প্রশ্ন নেই। সরকার গুরুত্বপূর্ণ, তারা তারা অনেকগুলো সংস্কার কমিশন করেছেন। সরকারকে নিশ্চয়ই ব্যাপারে আমরা সাধুবাদ জানাবো। তারা চেষ্টা করছেন, কিন্তু যেটা আমি বলেছি যে এমনকি ধরুন ব্যুরোক্রাসির উপরে কোনো রাজনৈতিক কোনো নিয়ন্ত্রণ, এটা তো একটা গণঅভ্যুত্থানের সরকার, আমরা সমর্থন করেছি। সরকার পলিটিক্যালি ডিকটেট করবেন, কিন্তু আমার মনে হয়েছে কিছু মন্ত্রণালয় বাদ দিলে অধিকাংশ মন্ত্রণালয় চলছে ব্যুরোক্র্যাটদের এবং তাদের প্রেসক্রিপশনে, তাদের ব্যবস্থাপত্রে তারা চলছে। এই যে আপনি আইএমএফ এর শর্তে, আইএমএফ যাতে তাদের লোন যাতে আপনি পান, তার জন্য আইএমএফ এর শর্তে ভ্যাট এবং করের বোঝা পরোক্ষভাবে এটাকে দেওয়া হয়েছে। এই সরকারের তো এরকম কোনো জায়গা তো কোনো দরকার ছিল না। আমরা আশা করেছিলাম নতুন সরকার হওয়ার পরে আমাদের কিছু বিনিয়োগের ব্যাপারে কিছু সুফল পাবো, কিন্তু কার্যত গত 5 মাসে তেমন কোনো বিনিয়োগ হয়নি। বরঞ্চ আপনি এখন শিল্পে গ্যাসের ক্ষেত্রে যদি আপনি মূল্য বৃদ্ধি করেন, অভ্যন্তরীণ বিনিয়োগের ক্ষেত্রে এটা নেতিবাচক প্রতিক্রিয়া, এটা আসতে বাধ্য। আমার পণ্যের দাম বাড়বে, উৎপাদন খরচ বাড়বে এবং বিনিয়োগও কিন্তু সেখানে সীমিত হয়ে পড়তে পারে। সেজন্য আমি বলেছি যে এই যে সামগ্রিক যে পরিস্থিতি, এটা তাদের দোষ না, তাদের অভিজ্ঞতার ঘাটতি, দক্ষতার ঘাটতি। কারণ একটা একটা সংস্থা চালানো আর একটা রাষ্ট্র চালানোর মধ্যে আকাশ আর জমিন ব্যবধান। সেজন্য বলেছি যে তারা সম্মানী মানুষ, গুণী মানুষ। আমরা তাদেরকে সম্মানের মধ্যে রেখেই তারা প্রয়োজনীয় সংস্কারের উদ্যোগগুলো নেবেন, সবাইকে আস্থার মধ্যে নিয়ে, এবং অবাধ নির্বাচনের মধ্য দিয়ে তারা যদি বিদায় নিতে পারেন, এটাই বাংলাদেশের গণতান্ত্রিক অভিযাত্রার জন্য একটা গুরুত্বপূর্ণ মাইল ফলক হিসেবে এটা বিবেচিত হবে। জি সাইফুল হক, আপনাকে ধন্যবাদ। আমি একটি ছোট্ট বিরতি নেব, বিরতি থেকে ফিরে আপনার সাথে আরো বেশ কয়েকটি বিষয় আলোচনা করব নিশ্চয়ই। দর্শক, আলোচনায় বাংলাদেশ অনুষ্ঠানে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, সাথে থাকবেন। TBN 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। দর্শক, আলোচনায় বাংলাদেশ অনুষ্ঠানে আপনাদের আবারও স্বাগত জানাচ্ছি। আমাদের সাথে আজকে অতিথি হিসেবে যুক্ত আছেন সাইফুল হক, সাধারণ সম্পাদক বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টি। আপনাকে আবারও স্বাগত জানাচ্ছি জনাব সাইফুল হক। আমি আপনার কাছে আরেকটি প্রশ্ন নিয়ে আসতে চাই, যে বিষয়টি নিয়ে যে যেমনটা দেখা গেল যে বৃহস্পতিবার একটি সর্বদলীয় বৈঠক হবে, এটি হচ্ছে জুলাই ঘোষণাপত্রের ব্যাপারে। তো নিশ্চয়ই এই বিষয়ে আপনাদের সাথেও যোগাযোগ হবে। এখনও স্থান কাল ঠিক করা হয়নি, যেটি জানা গেছে। এই জুলাই ঘোষণাপত্রের ব্যাপারে আপনি কি বলবেন আসলে আপনার জায়গা থেকে? এবং আমি সাথে একটু যোগ করি, আমি যেটা দেখলাম যে বাংলাদেশের একটি গণমাধ্যম ঢাকা পোস্টে একটি প্রতিবেদনে বলা হচ্ছে যে জুলাই ঘোষণাপত্র প্রণয়নের ক্ষেত্রে গণ অভ্যুত্থানের সক্রিয় রাজনৈতিক দলগুলোর মতামত নিলেও জাতীয় পার্টির মতামত প্রয়োজন মনে করছি না, এমনটা মন্তব্য করেছেন যে উপদেষ্টা মাহফুজ আলম। জি সাইফুল হক, আপনি কি বলবেন? আপনাকে ধন্যবাদ। আমরা এখনো পর্যন্ত সরকারের দিক থেকে ঘোষণাপত্র যেটা তৈরি করা হয়েছে বলে শুনেছি, তার কোনো কপি আমরা এখনো পর্যন্ত পাইনি। আমি এই মুহূর্তে মঞ্চের সমন্বয়কের দায়িত্বে আছি, বাট আমরা দলগতভাবেই বলি বা মঞ্চগতভাবেই বলি, কোনো খসড়া ঘোষণাপত্রের কোনো কপি এখনো আমাদের হাতে আসেনি। 1, 2 হচ্ছে যে ঘোষণাপত্র পেলে আমরা যেমন দলগতভাবে কথা বলবো, আবার মঞ্চগতভাবেও আমরা আলোচনা করব। তারপরে ধরুন বৃহস্পতিবার যেটা আপনি বললেন, এটা আমি শুনেছি। এটা তো আমি এখনই কোনো মন্তব্য করতে চাচ্ছি না, কারণ আমরা যেহেতু ঘোষণাপত্রটাই পাইনি। এটা তো দলে কথা বলবো, মঞ্চে কথা বলার পরে, এরপরে ধরুন সরকারের সাথে হয়তো আলোচনার প্রশ্ন বা সবাই মিলে কথা বলার প্রশ্ন। আর তবে একটা মনে করি যে আমরা ঘোষণাপত্র যেটাই বলি না কেন, এটা আমি মনে করি সকল রাজনৈতিক দল, ছাত্র তরুণরা সহ জনগণের গুরুত্বপূর্ণ অংশীজন যারা আছেন, প্রত্যেকেরই সাথে আলাপ আলোচনা করে কথাবার্তা বলে, এবং এটা যাতে সবার একটা ঐক্যবদ্ধ আকাঙ্ক্ষার যাতে একটা প্রতিনিধিত্ব হয়, তো নিশ্চয়ই এরকম একটা আলাপ আলোচনা হয়তো থাকবে। আর এটার ভিতরে কি আছে সেটা দেখার পরে হয়তো পরবর্তী মন্তব্য আমরা করতে পারবো। তবে এ ধরনের কোনো ঘোষণা, আমি এটা আগেও বলেছিলাম যে
এটা আমাদের গণ অভ্যুত্থানের পরপর এর যে প্রাসঙ্গিকতা, তাৎপর্য থাকে, গুরুত্ব বা মনোযোগ থাকে, 5 মাস পরে এর তাৎপর্য বা গুরুত্ব অনেকখানি হ্রাস পেয়েছে, কোনো সন্দেহ নাই। এটা যে করা যেতে পারে না তা না, এটা হয়তো আলাপ আলোচনা করে আমরা একটা ঐক্যমতের জায়গাটায় আমরা আসতে পারি। কিন্তু এই ক্ষেত্রে আমি যেটা মনে করি যে আমরা লড়াইটা হচ্ছে 16 বছর এবং 36 দিনের। সুতরাং আমরা বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, গণতন্ত্র মঞ্চ, বিএনপি সহ রাজপথের সকল বিরোধী দল যারা যুগপৎভাবে আন্দোলনে ছিলাম, অথবা যারা স্বতন্ত্রভাবে যার যার জায়গা থেকে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে যারা যুক্ত ছিলেন, তাহলে তাদের আন্দোলন, তাদের যে দুর্ভোগ দুর্গতি, নেতাকর্মীদের শহীদ হওয়া, তাদের নির্যাতন নিপীড়ন এবং তাদের কারাবাস থেকে শুরু করে সমস্ত বিষয়গুলো হয়তো এর মধ্যে হয়তো আসতে হবে। একই সাথে আমরা যেটা বলছি, আমরা তো আমাদের ইতিহাস এবং ঐতিহ্য, এর মধ্যে আমাদের ভাষা আন্দোলন, 60 দশকের পাকিস্তানি স্বৈরশাসকদের বিরুদ্ধে আন্দোলন, 69-এর গণঅভ্যুত্থান, আমাদের মহান মুক্তিযুদ্ধ, সশস্ত্র স্বাধীনতা সংগ্রাম এবং পরবর্তীকালে গত 53 বছরে যে আমাদের গণতান্ত্রিক আন্দোলন, এখানে অনেকগুলো গুরুত্বপূর্ণ মাইল ফলক আছে। তো সুতরাং আমরা তো কোনো ভুইফোট জাতি না, আমরা কোনো ভুইফোট জনগোষ্ঠী না। একটা দীর্ঘ অসাম্প্রদায়িক গণতান্ত্রিক সংগ্রামের মধ্য দিয়ে, কখনো সাম্রাজ্যবাদ বিরোধী সংগ্রাম, আধিপত্যবাদ বিরোধী সংগ্রাম, সাম্প্রদায়িকতা বিরোধী সংগ্রাম করে আমরা একটা জাতি রাষ্ট্র হিসাবে আমরা কিন্তু গড়ে উঠেছি। ফলে এই ঘোষণাপত্রে এখন এই 21শ শতাব্দীতে একটা স্বাধীন রাষ্ট্রের 17 কোটি মানুষের তার যে গণতান্ত্রিক আকাঙ্ক্ষা, রাজনৈতিক আকাঙ্ক্ষা, তার যে অধিকার এবং মুক্তির যে প্রশ্নগুলো, তো আমরা তো দেখতে চাইবো যে তার একটা ডেমনস্ট্রেশন বা তার একটা রিফ্লেকশন থাকবে এই ঘোষণাপত্রে। আর খেয়াল করবেন যে গুরুত্বপূর্ণ হচ্ছে যে আমরা যেটা আমি ইতিমধ্যে গতকাল একটা অনুষ্ঠানে বলেছি, আপনার এখানে আমি কথাটা আরেকবার উচ্চারণ করতে চাই। বৈষম্যের বিরুদ্ধে কথা বলে আন্দোলনটা হয়েছে শেষ দিকে এসে, কিন্তু 5 মাসে বৈষম্যের বিলোপের ব্যাপারে আমি দৃষ্টিগ্রাহ্য কার্যকর কোনো আলাপ আলোচনা দেখিনি। এ ব্যাপারে কোনো কমিশন হয়েছে এরকমও দেখা যায়নি। সীমাহীন যে অর্থনৈতিক বৈষম্য, আমার অর্থনৈতিক বৈষম্য, জাতিগত বৈষম্য আছে, সেখানে আমার ধর্মীয় বৈষম্য আছে, নারী পুরুষের বৈষম্য আছে, গ্রাম শহরের বৈষম্য আছে, সাংস্কৃতিক বৈষম্য আছে, এবং সর্বোপরি যে একটা অর্থনীতি, একটা দুর্বৃত্তের অর্থনীতি অথবা অর্থনীতির দুর্বৃত্তায়ন, তাহলে এই সমগ্র বিষয়টাকে, অর্থাৎ বৈষম্য মানে দুর্বৃত্তর অর্থনীতিকে যদি রূপান্তর করা না যায়, তাকে যদি পরিবর্তন করা না যায়, উপরশা কোনো রাজনৈতিক সংস্কার করে, কোনো রাজনৈতিক কিছু রূপান্তরের পরিবর্তনের কথা বলে কিন্তু বাস্তবে আমরা এই কাজটা কিন্তু সম্পন্ন করতে পারবো। তো সেজন্য জি আমার ওই বারবার ফোন আসছে, তো আমার 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 একটা হ্যান্ডসেট বলে মানে প্রবলেমটা হচ্ছে। জি তো সেজন্য বলছি যে আমরা এটা বলে শেষ করি, ঘোষণাপত্রটা সুতরাং এই সমস্ত বিষয়গুলো যদি সম্ভাব্য যে ঘোষণাপত্র আছে, আমরা হয়তো ড্রাফটটা দেখার পরে মন্তব্য করতে পারবো। এটা মনে করি একটা অল ইনক্লুসিভ, সবার মানে যুক্তিগ্রাহ্য যে বক্তব্য, যে আকুতি আকাঙ্ক্ষা, এটাকে ধারণ করে, আমাদের গুরুত্বপূর্ণ ইতিহাসের উত্তরাধিকারকে ধারণ করবে। আমরা তো যেটা বলি, যেটা 1971-এর মহান মুক্তিযুদ্ধের সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক যে সুবিচারের যে অঙ্গীকার ছিল, 2024-এর গণ অভ্যুত্থান এটা নতুন তাৎপর্য নিয়ে এটা হাজির হয়েছে। সুতরাং সমস্ত ইতিহাসের এই বিষয়গুলো আমরা নিশ্চয়ই দেখতে চাইবো। তো আমি মনে হয় যে এটা ড্রাফট আমরা পেলে আলাপ আলোচনা করে আমরা পরবর্তী এ ব্যাপারে সিদ্ধান্ত আমরা গ্রহণ করতে পারবো। জি এবং যে কথাটি বলছিলাম যে উপদেষ্টা মাহফুজ আলম তিনি বলেছেন যে জাতীয় পার্টির সাথে এই বিষয়ে আলোচনা করার আসলে প্রয়োজন বলে তিনি মনে করছেন না। এই বিষয়টি আপনি কিভাবে দেখেন যে জাতীয় পার্টি বাংলাদেশের একটি বড় রাজনৈতিক দল, তাদের সাথে কি এই জুলাই ঘোষণাপত্র নিয়ে আলোচনা করতে চাচ্ছেন না অথবা প্রয়োজন মনে করছেন না? এই বিষয়টি আপনি কিভাবে দেখেন? না, আমার মনে হয় যে কারণে আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের
রাজনৈতিক দোসররা তো এখন ধরুন একটা তারা তো গোটা রাজনৈতিক দৃশ্যের বাইরে। একইভাবে জাতীয় পার্টি তো বস্তুত শেষ দিকে কিছু লিপ সার্ভিস দুই একটা কথা বলা ছাড়া তারাও তো দীর্ঘ দশক ধরে অতীত আওয়ামী লীগ সরকারের রাজনৈতিক দোসর হিসাবেই তারা কিন্তু ভূমিকা পালন করে এসছেন। জাতীয় পার্টি আওয়ামী লীগের যদি ওরকম রাজনৈতিক সহযোগীর ভূমিকা পালন না করত, তাহলে সম্ভবত এটা একটা গুরুত্বপূর্ণ কারণ আওয়ামী লীগকে হয়তো এরকম দুরাচারী শাসন বা বিশেষ করে 18 বা 24 সালের একতরফা নির্বাচন বা তামাশা নির্বাচন হয়তো করা সম্ভব হতো না। সুতরাং এইসব ব্যাপারগুলো আমার মনে হয় না যে আর আর এগুলোর ব্যাপারে তো রাজনৈতিক দলগুলো হয়তো ভবিষ্যতে দরকার হলে আমরা আলাপ আলোচনা করব, আমরা কথাবার্তা বলবো। ফলে আমরা এখনকার এরা কিভাবে রাজনীতিতে তারা ফিরবেন, এটা তাদেরকে তাদের অতীত ভূমিকার ব্যাপারে তাদেরকে ঠিক করা দরকার। জাতির সামনে তাদের বক্তব্য কি, তারা নিজেরাও তাদের ভূমিকার জন্য তাদের ক্ষমা প্রার্থনা করবেন কিনা, তারা নিজেরাও তাদের আত্মসমালোচনা কি, আত্মধিক্কার কি, তারা কিভাবে তারা ক্ষমা প্রার্থনা করছেন, এগুলো তারা প্রকাশ্যে তারা জনগণের কাছে ক্ষমা প্রার্থনা করলে তারপরে রাজনৈতিক দল বৃহত্তর জনসমাজ আলাপ আলোচনা করে কিভাবে অন্যরা তারা রাজনীতিতে তারা ফিরতে পারবেন, সেটা মনে হয় পরবর্তীতে একটা আলাপ আলোচনা করে হয়তো এসব ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া যাবে। জি, আমি এরপরে আপনার কাছে যে বিষয়টি নিয়ে আসলে আসতে চাই, যে আমি একটি কথা দিয়ে ব্যাপারটা শুরু করি। সেটা হচ্ছে যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ, তিনি বলেছেন যে আওয়ামী লীগের নেতাকর্মীদের মানবাধিকারের জন্য লড়াই করলে সেটি হবে ফ্যাসিবাদের পৃষ্ঠপোষকতা, আর ফ্যাসিবাদের পক্ষে যেসব কলম দিয়ে লেখা হবে সেগুলো ভেঙে দেওয়া হবে। আমি আসলে এখানে যে প্রশ্নটি করতে চাই যে এই যে ফ্যাসিবাদের পক্ষে যেসব কলম দিয়ে লেখা হবে সেগুলো ভেঙে দেওয়া হবে, এই যে এই ধরনের কথা, আসলে এই ব্যাপারটাকে আসলে আপনি কিভাবে দেখেন? সেটি যার বক্তব্য হোক, যেখান থেকেই হোক, ভাষার প্রয়োগ অথবা এই ধরনের কথা বলা, যেখানে একদিকে বলা হচ্ছে যে গণমাধ্যম এখন সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করছে, তারপরে সংবাদ মাধ্যমকে কোনো রকম বাধা দেওয়া হচ্ছে না, সেই জায়গায় আপনি এই বিষয়টিকে কিভাবে দেখেন, সাইফুল হক? জি, আপনাকে ধন্যবাদ। আমি প্রথম মনে করি আমরা ফ্যাসিবাদকে মোকাবেলা করব, এটা তো আমাদের একটা জাতীয় কমিটমেন্ট, এটা আমাদের একটা অভ্যুত্থানেরও একটা জাতীয় দায়িত্ব। ফ্যাসিবাদের বড় গাছটাকে হয়তো আমরা উপড়ে ফেলেছি, তার তো শেকড় বাকড়টা বহুদূর পর্যন্ত এটা বিস্তৃত আছে। তো সেটা একটা লম্বা সময়ের একটা গুরুত্বপূর্ণ কাজ। এখানে আদর্শিক কাজ আছে, রাজনৈতিক কাজ আছে, সাংগঠনিক সাংস্কৃতিক কাজ আছে। একই সাথে আমি মোকাবেলা করব, আমি নিশ্চয়ই ফ্যাসিবাদের কৌশলে, আমি নিশ্চয়ই আরেকটা, আমাকে ফ্যাসিস্ট, আমি একটা ফ্যাসিস্টকে মোকাবেলা করতে যে আমি নিজে নিশ্চয়ই ফ্যাসিস্ট চরিত্র গ্রহণ করব না। আমি নিশ্চয়ই একটা কর্তৃত্ববাদী, আমি নিশ্চয়ই এরকম একটা বলবো না আগ্রাসী এরকম একটা চরিত্র আমি নিশ্চয়ই গ্রহণ করব না। একটি হচ্ছে অপরাধ, সুনির্দিষ্ট অপরাধের বিচার, সেটার জন্য আইন আদালত আছে, কোর্ট আছে, তার বিচার হবে। কিন্তু আমি যদি একইভাবে ফ্যাসিস্টদের মতন আরেকটা ফ্যাসিস্ট কৌশলে বা তাদের ফেলে দেওয়া ছেঁড়া জুতো পায়ে দিয়ে আমি আবার যদি হাঁটতে চাই, এটা কিন্তু বুমেরাং হয়ে যেতে পারে, এগুলা কিন্তু ব্যাকফায়ার করতে পারে। তাহলে সুতরাং এভাবে পৃথিবীর কোথাও ফ্যাসিস্ট রেজিমকে আপনি আখেরে উৎখাত করতে পারেননি। তাদেরকে মোকাবেলা করতে হবে আদর্শিকভাবে, রাজনৈতিকভাবে, সাংস্কৃতিকভাবে এবং সাংগঠনিকভাবে তাদেরকে আপনি মোকাবেলা করবেন। এবং আপনি তো সেজন্য ধরুন আমাদের তরুণরা তাদের আবেগ আছে, উচ্ছ্বাস আছে, অতিকথন আছে, এগুলো দ্বারা আমার মনে হয় যে খুব বেশি বিভ্রান্ত হবার কোনো সুযোগ নেই এগুলোর ক্ষেত্রে। আর কারণ আমরা যেটা ইনক্লুসিভ সমাজের কথা বলছি ভবিষ্যতে, ধরুন আমি জানি না এই সরকারের জন্য আমি এটা গুরুত্বপূর্ণ প্রশ্ন এখন আপনার কাছে আমি কোনো উত্থাপন করছি। ধরুন বাংলাদেশে এখন যেটা হেট্রেড চলছে, একটা ঘৃণার যে রাজনীতিটা চলছে, আহ আম, তো এখন বিখ্যাত একজন বিজ্ঞানী, সমাজ বিজ্ঞানী রণজিৎ গুহ, তার একটা খুব অসাধারণ বক্তব্য আছে যে একদিন যুদ্ধ থেমে যায়, বিগ্রহ থেমে যায়, এগুলো থেমে যায়, কিন্তু প্রতিশোধের নাকি যে রাজনীতি, এটা নাকি চলতেই থাকে, এটা একটা দীর্ঘ সময় ধরে এটা চলতেই থাকে। এখন আমরা 53 বছর পার করেছি, আরো 53 বছর কেবলমাত্র প্রতিশোধের রাজনীতি যদি
অনুসরণ করতে যাই, তাহলে জাতিগত সংহতি, তার যে বোঝাপড়া, একটা নেশন স্টেট হিসাবে আমাদের যে গড়ে ওঠা, সেই সুযোগটা কিন্তু অনেকখানি কমে আসে। সাউথ আফ্রিকাতে নেলসন ম্যান্ডেলার নেতৃত্বে তারা যে একটা ন্যাশনাল রিকনসিলিয়েশন তারা সম্ভব করেছিলেন। সাইফুল হক, আমি 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 শেষ জি করি, জি আপনি শেষ করুন। শেষ আমি করি। একটু তথ্য দিতে চাই শুধু মাঝখানে। ঠিক। কিছুক্ষণ আগে এসেছে, সেটি হচ্ছে যে ব্রিটিশ ট্রেজারি মিনিস্টার টিউলিপ সিদ্দিকি রিজাইন ফ্রম দ্য ব্রিটিশ গভর্নমেন্ট। জি, টিউলিপ সিদ্দিকি তিনি পদত্যাগ করেছেন। আমি জাস্ট তথ্যটি একটু জানিয়ে রাখলাম আমি এটা দর্শককে। পরে ব্যাপার আমি একটু মন্তব্য করব জি। শেষ দিকে। তো আমি বলতে চাই যে সাউথ আফ্রিকার মতন আমাদের বাংলাদেশে এ ধরনের একটা রিকনসিলিয়েশনের একটা ঐতিহাসিক মহেন্দ্রক্ষণে কিন্তু আমরা আছি। আমি সেই রিকনসিলিয়েশন বোঝাপড়ার মানে এই নয় এখানে গণহত্যার বিচার হবে, 16 বছরের অপরাধের বিচার হবে। আমি যেটা বলতে চাই, মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছেন, যারা অপরাধ সংগঠিত করেছেন, মানবতাবিরোধী অপরাধ করেছেন, তার বিচার যেমন কোনো প্রতিশোধ প্রতিহিংসার বিষয় নয়, একই সাথে এবারকার এই আন্দোলন অভ্যুত্থানে যে গণহত্যা, যে অপরাধ সংগঠিত হয়েছে 16 বছর 36 দিনে, তার বিচারও কোনো প্রতিশোধ প্রতিহিংসার কোনো বিষয় নয়। সুতরাং সেটার বিচারের জায়গাতে চলবে। কিন্তু বাকি সমাজের একটা দল, আওয়ামী লীগের সাধারণ সদস্য, বা ধরুন জাতীয় পার্টি বা আরো অনেক দল আছেন, তাদের সাধারণ সদস্য, তাদের নানা স্তরের নেতা কর্মীরা আছেন, তো তাদের দলকে তো আমরা তো নিষিদ্ধ করিনি, সরকারও তাদেরকে নিষিদ্ধ করেনি। তারা কিভাবে রাজনীতির মধ্যে ফিরবেন, তারা কিভাবে ভবিষ্যৎ গণতান্ত্রিক পলিটিক্যাল এই সমাজের মধ্যে তারা যুক্ত হবেন, তারা কিভাবে একটা ইনক্লুসিভ পলিটিক্যাল ডিসকোর্সের মধ্যে তারা অংশ নেবেন, এটা প্রধানত তাদেরকে এটা ঠিক করতে হবে, যেটা আমি আগে যেটা বলেছি। কিন্তু একই সাথে আমি মনে করি রাজনৈতিক দল বা অভ্যুত্থানের যারা আমরা অংশীজন ছিলাম, আমরাও আলাপ আলোচনা করে আমরা তাদের অপরাধীদের বাইরে, অভিযুক্তদের বাইরে বাকি যারা আছেন, তো নিশ্চয়ই তাদের তো প্রত্যেকেরই গণতান্ত্রিক অধিকার আছে। যিনি অপরাধ করেছেন তারও তো আত্মপক্ষ সমর্থনের সুযোগের প্রশ্ন আছে। বিচারের চূড়ান্ত রায় হওয়া পর্যন্ত প্রত্যেকেরই আইনগত সুযোগ, প্রত্যেকেরই গণতান্ত্রিক সুযোগ, উপযুক্ত বিচার পাওয়ার অধিকার, এটাও মানবাধিকার একটা কিন্তু গুরুত্বপূর্ণ সূচক। এটা কোনো বক্তৃতা বিবৃতি দিয়ে, এটা কোনো অতিকথন দিয়ে তার মানবাধিকার লঙ্ঘনকার হরণ করবার কোনো সুযোগ আমার আপনার কিন্তু সেখানে কারোই কিন্তু নেই। সুতরাং এই জায়গাটাকে আমাদের বিবেচনার মধ্যে রাখা দরকার। এদের বাইরে ভবিষ্যতে আপনি একটা বহুত্ববাদী সমাজে, একটা ইনক্লুসিভ সমাজে কিভাবে বাংলাদেশ সামনের পথে হাঁটবে, একবিংশ শতাব্দীর উপযোগী, আমাদের মধ্যে ইডিওলজির পার্থক্য থাকতে পারে, পলিটিক্সের পার্থক্য থাকতে পারে, নীতি কৌশল এজেন্ডার পার্থক্য থাকতে পারে, কিন্তু একটা ওই যে বৈচিত্র্যের মধ্যে ঐক্য গড়ে তুলবার যে রাজনৈতিক শৈলী, সবাইকে যুক্ত করে যে পথ চলা, এটাই হচ্ছে এবারকার অভ্যুত্থানের সবচেয়ে বড় বার্তাটা হচ্ছে, যদি এই পথে যদি আমরা কিছুটা এগোতে পারি, অভ্যুত্থানকে রাজনৈতিকভাবে সংহত করতে পারবো, সামাজিকভাবে সংহত করতে পারবো, এবং বাংলাদেশ সামনের দিকে হাঁটতে পারবে। না হলে যদি মনে করি যদি কেবলমাত্র প্রতিশোধ আর বিচারের জায়গাটা যদি আপনি বিবেচনা করতে থাকেন, তাহলে কিন্তু এই খেলা কিন্তু চলতেই থাকবে, এবং তাহলে বাংলাদেশের জন্য আরো বড় বিপদ কিন্তু ভবিষ্যতের জন্য অপেক্ষা করবে। আমি আশা করি এবারে প্রজ্ঞা, দূরদর্শিতা, আন্তর্জাতিক অভিজ্ঞতাগুলো আমাদের বিবেচনার মধ্যে আমাদের নেওয়া দরকার। ধন্যবাদ। জি, আপনাকে ধন্যবাদ। এবং যে তথ্যটি বলছিলাম যে ইউকে সিটি আচ্ছা, মিনিস্টার, জি সিটি আমি মিনিস্টার, আমি আমি টিউলিপ আমি মনে করি তিনি একটা ভালো সিদ্ধান্ত তিনি নিয়েছেন। ইতিমধ্যেই তিনি ব্যক্তি হিসাবে তার বিরুদ্ধে যে সমস্ত অভিযোগগুলো বাংলাদেশে এবং ইন্টারন্যাশনালি ব্রিটিশ রাজনীতির মধ্যে এটা একটা গুরুত্বপূর্ণ আলোচনা, ব্রিটিশ গণমাধ্যম এটাকে বড় আকারে বিষয়টা নিয়ে আসছেন। তিনি তিনি এখনো পর্যন্ত এটা হয়তো এখনো আইনগতভাবে সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়নি, হয়তো আইনের টেকনিক্যাল জায়গাটা হয়তো থাকবে, যেটা নিশ্চয়ই তিনি হয়তো বিচারের মুখোমুখি হবেন, কিন্তু তিনি এটা নৈতিক দায়িত্ব নিয়ে যে অভিযোগ উত্থাপিত হয়েছে, আর যার মধ্যে বাংলাদেশের মানুষরা জানেন যে এই পরিবারের লোকজন কিভাবে তারা নানা অপতৎপরতার সঙ্গে যুক্ত ছিলেন, সুতরাং তিনি দায়িত্ব নিয়ে পদত্যাগ করেছেন। এটা মনে হয় তিনি তার জন্য, তার ভবিষ্যৎ রাজনীতির জন্য, আর ব্রিটিশ যে রাজনৈতিক সংস্কৃতি, আমি মনে করি এটা একটা ভালো উদাহরণ হয়েছে পরবর্তীকালে। কারণ তার বিরুদ্ধে যদি ইন্ডিপেন্ডেন্টলি যদি কোনো তদন্ত কাজও চলে, তাহলে তিনি
সিটিং মিনিস্টার থাকা অবস্থা কিন্তু তদন্ত করাটা একটু কঠিন, তদন্ত সংস্থার জন্য, তদন্ত যারা দায়িত্বে তাদের জন্য। বরঞ্চ তার বিরুদ্ধে অভিযোগগুলোকে আমি মনে করি একটা বিব্রত হওয়া ছাড়াই একটা ইন্ডিপেন্ডেন্টলি ব্রিটিশ সরকার বা সংশ্লিষ্ট প্রতিষ্ঠান তার ব্যাপারে বা তার পরিবারের ব্যাপারে হয়তো তদন্তের কাজটা তারা এগিয়ে নিতে ভালোভাবে তারা সক্ষম হবেন। জি, জনাব সাইফুল হক, আপনাকে অনেক ধন্যবাদ। আমাদের সময় আজকে শেষ। নিশ্চয়ই অন্য কোনো দিন আপনার সাথে আরো বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হবে এবং আমাদের দর্শক আপনার মূল্যবান মতামত শুনতে পারবেন। অনেক ধন্যবাদ আজকে সময় দেওয়ার জন্য। ভালো থাকবেন। দর্শক, আলোচনায় বাংলাদেশ আলোচনায় বাংলাদেশ অনুষ্ঠানে আজ এই পর্যন্তই। পরবর্তী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। টিবিএন 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিবিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।